সালটা 1868। একটু কল্পনা করা যাক, ল্যাটিন আমেরিকার একটি দেশ দীর্ঘ আর রক্তক্ষয়ী এক গৃহযুদ্ধ থেকে সবে মাত্র সেরে ওঠার চেষ্টা করছে। পরিস্থিতি এটা কিন্তু তখন বেশ ভয়াবহ। একদমই। দেশটিতে শান্তি ফিরেছে ঠিকই, কিন্তু রাজকোষ একেবারেই শূন্য। যুদ্ধের সময় দুই পক্ষকেই টাকা ধার দিয়েছিল ব্রিটেন, ফ্রান্স বা যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তি দেশগুলোর বিদেশি বিনিয়োগকারীরা। আর যুদ্ধ শেষ হওয়ার পর তারা তাদের পাওনা টাকা ফেরত চাইবে, এটাই তো স্বাভাবিক, তাই না? হ্যাঁ, স্বাভাবিক। কিন্তু এখানে সবচেয়ে অভাবনীয় ব্যাপারটা হলো, এই বিদেশি পুঁজিপতিরা টাকা আদায়ের জন্য স্থানীয় কোনো আদালতের দ্বারস্থ হলেন না। তারা সোজা চলে গেলেন নিজেদের দেশের সরকারের কাছে। মানে নিজেদের সরকারকে গিয়ে বললেন, আমাদের টাকা উদ্ধার করে দিন। ঠিক তাই। আর সেই পরাশক্তি সরকারগুলো বকেয়া ঋণ আদায়ের জন্য রীতিমতো নৌবাহিনীর যুদ্ধজাহাজ পাঠিয়ে দিল সেই দুর্বল দেশটির সমুদ্রবন্দরে। শুনতে আসলে অনেকটা রূপকথার বা সিনেমার অবাস্তব গল্পের মতো মনে হতে পারে। কিন্তু ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে এবং বিংশ শতাব্দীর শুরুতে এমন ঘটনা ছিল নিত্যদিনের রুটিন। একটা দেশের অভ্যন্তরীণ ঋণের জন্য অন্য একটা দেশ গানবোট পাঠিয়ে দিচ্ছে। হ্যাঁ, 1860-এর দশকে ঠিক এই বকেয়া ঋণের অজুহাতেই মেক্সিকোর একটা বড় অংশ ফরাসি সেনারা দখল করে নিয়েছিল। আবার 1902 সালে ভেনেজুয়েলার বন্দরের কাছে ব্রিটিশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ এসে নোঙর ফেলেছিল। এমনকি বিংশ শতাব্দীর শুরুতে নিকারাগুয়া, হাইটি এবং ডোমিনিকান রিপাবলিকেও আমেরিকান নৌসেনারা নেমেছিল স্রিফ এই ঋণ আদায় করার জন্য। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, এই সামরিক আগ্রাসনগুলোকে তখন খুবই সুন্দর সুন্দর নাম দেওয়া হতো। বলা হতো এগুলো নাকি সভ্যতা রক্ষার মিশন বা চুক্তির পবিত্রতা রক্ষার লড়াই। আজকের এই বিস্তারিত আলোচনায় বা ডিপ ডাইভে আমাদের মূল কেন্দ্রবিন্দু হল ঠিক এই জায়গাটি। কিভাবে আর্জেন্টিনার একজন আইনবিদ এবং কূটনীতিক কার্লোস ক্যালভো 1888 সালে এই তথাকথিত গানবোট ডিপ্লোমেসির বিরুদ্ধে সম্পূর্ণ একা একটা তাত্ত্বিক আইনি কাঠামো দাঁড় করিয়েছিলেন, যা ইতিহাসে বিখ্যাত ক্যালভো ডক্ট্রিন নামে পরিচিত। একদম। কিভাবে একটা বইয়ের পাতা থেকে উঠে আসা আইনি তত্ত্ব বিশ্বের পরাশক্তিগুলোর কামানের নলের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিল, আজ আমরা সেটাই গভীরভাবে বিশ্লেষণ করব। এই ঐতিহাসিক প্রেক্ষাপটটি বোঝার ক্ষেত্রে একটা বিষয় পরিষ্কার করে নেওয়া খুব জরুরি। এই যে বিদেশি শক্তির আক্রমণ বা গানবোট পাঠিয়ে ঋণ আদায়ের কথাগুলো আমরা জানছি, এগুলো কিন্তু ইতিহাসের পাতায় পড়ে থাকা কিছু বিচ্ছিন্ন সংঘাত নয়। আচ্ছা। বরং এটি ছিল একটি গভীর এবং কাঠামোগত আইনি লড়াই। একটা দুর্বল, সবেমাত্র স্বাধীন হওয়া রাষ্ট্র এবং শক্তিশালী বিদেশি পুঁজির মধ্যে যখন বিবাদ তৈরি হয়, তখন সেই বিবাদের বিচারটি আসলে কার নিয়মে হবে? স্বাগতিক দেশের আইনে নাকি ওই বিদেশি বিনিয়োগকারীর দেশের আইনে? দারুণ একটা প্রশ্ন। হ্যাঁ, আর এই প্রশ্নের উত্তর খোঁজার লড়াইটাই হল ক্যালভো ডক্ট্রিনের মূল ভিত্তি। শক্তিশালী দেশগুলোর চোখে আন্তর্জাতিক আইনের ব্যাখ্যা ছিল একরকম। তারা মনে করত পৃথিবীর যে কোনো প্রান্তে তাদের নাগরিকদের সুরক্ষা দেওয়ার অধিকার তাদের রয়েছে। আর অন্যদিকে দুর্বল দেশগুলোর কাছে নিজেদের সার্বভৌমত্ব রক্ষার তাগিদ ছিল সম্পূর্ণ অন্যরকম। ঠিক। এই আইনি কাঠামোর মূল দ্বন্দ্বটি বুঝতে হলে সে সময়ের বৈশ্বিক ক্ষমতার যে চরম অসমতা ছিল, সেটা আমাদের একটু তলিয়ে দেখা প্রয়োজন। সেই অসমতার বিষয়টা আসলেই বেশ চমকপ্রদ। ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ের বৈশ্বিক প্রেক্ষাপটটা যদি একটু খেয়াল করা যায়, দেখা যাবে ইউরোপের প্রধান শক্তিগুলো, বিশেষ করে ব্রিটেন এবং ফ্রান্স, সরাসরি অন্য দেশ দখল করার বদলে এক ধরনের অঘোষিত সাম্রাজ্য বা ইনফর্মাল এম্পায়ার গড়ে তুলেছিল। বিষয়টা কিন্তু এমন নয় যে তারা সরাসরি কলোনি বা উপনিবেশ স্থাপন করতে পারত না। না, তা নয়। কিন্তু সরাসরি কলোনি চালানো ছিল ভীষণ ব্যয়বহুল। সেখানে সিভিল সার্ভিস বসাতে হয়, স্থানীয় বিদ্রোহ দমন করতে হয়, বিশাল সামরিক বাহিনী রাখতে হয়। তার চেয়ে অনেক সহজ এবং লাভজনক কৌশল ছিল দুর্বল সরকারগুলোকে টাকা ধার দেওয়া। সে সময় ব্রিটেনের দ্য সিটি অফ লন্ডনের পুঁজিবাজারের দাপট ছিল সারা বিশ্ব জুড়ে। স্বাধীনতা যুদ্ধ চালানো থেকে শুরু করে রেলপথ বসানো বা বন্দর তৈরির জন্য ল্যাটিন আমেরিকান সরকারগুলো ওই ব্রিটিশ ব্যাংকগুলো থেকে দেদারসি ঋণ নিত, আর ঋণের সাথে জুড়ে দেওয়া হতো মারাত্মক শর্ত। আর যখনই কোনো কারণে ঋণ পরিশোধে দেরি হতো, ওই ব্রিটিশ বন্ড হোল্ডাররা সোজা চলে যেত লন্ডনে তাদের সরকারের কাছে, গিয়ে তদবির করত যুদ্ধজাহাজ পাঠানোর জন্য। মানে একটা দেশের পররাষ্ট্রনীতি অনেকটাই নিয়ন্ত্রণ করত এই প্রাইভেট পুঁজিপতিরা। একদম তাই। আন্তর্জাতিক সম্পর্কে তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে এই পুরো কৌশলটিকে ক্রেডিটর ইম্পেরিয়ালিজম বা পাওনাদার সাম্রাজ্যবাদ বলা হয়ে থাকে। ক্রেডিটর ইম্পেরিয়ালিজম? হ্যাঁ,
পুঁজি রপ্তানিকারক রাষ্ট্রগুলো তাদের রাজনৈতিক কর্তৃত্ব পুঁজি আমদানিকারক রাষ্ট্রগুলোতে ছড়িয়ে দেওয়ার জন্য এই ঋণ চুক্তি, আইন এবং তথাকথিত কূটনৈতিক সুরক্ষাকে একটা পরিকল্পিত হাতিয়ার হিসেবে ব্যবহার করত। এখানে বোধহয় 1823 সালের মনরো ডক্ট্রিনের কথাটাও চলে আসে। ঠিক ধরেছেন। মনরো ডক্ট্রিনের সাথে ক্যালভো ডক্ট্রিনের একটা তাত্ত্বিক তুলনা করলে বিষয়টা আরও পরিষ্কার হবে। মনরো ডক্ট্রিন দিয়ে আমেরিকা মূলত ঘোষণা করেছিল যে পশ্চিম গোলার্ধ হল তাদের একটা নিজস্ব প্রভাব বলয় বা স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স। তারা ইউরোপীয় শক্তিগুলোকে ল্যাটিন আমেরিকা থেকে দূরে থাকতে বলেছিল ঠিকই, কিন্তু একই সাথে নিজেদের আধিপত্য বিস্তারের পথটাও বেশ গুছিয়ে খোলা রেখেছিল। এটা অনেকটা পাড়ার মোড়ল হয়ে সবাইকে বলা যে এই এলাকা আমার, এখানে বাইরের কেউ নাক গলাবে না। দারুণ উপমা। অন্যদিকে ক্যালভো ডক্ট্রিনের অ্যাপ্রোচটা ছিল একেবারে ভিন্ন। এটি ছিল আন্তর্জাতিক আইনের এমন একটি তাত্ত্বিক অবস্থান যা দাবি করেছিল রাষ্ট্রের আয়তন, অর্থনীতি বা সামরিক শক্তি যাই হোক না কেন, সব রাষ্ট্রের আইনি সার্বভৌমত্ব একেবারে সমান। অর্থাৎ ক্যালভো ডক্ট্রিন মূলত এই আধিপত্যের ধারণাটিকেই আন্তর্জাতিক আইনের জায়গা থেকে অবৈধ প্রমাণ করতে চেয়েছিল। একদম তাই। আর ঠিক এই জায়গাটিতে শেষ সময়ের ল্যাটিন আমেরিকার অভ্যন্তরীণ রাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থাটা বোঝা বেশ গুরুত্বপূর্ণ। 19 শতাব্দীর ওই সময়ে ল্যাটিন আমেরিকান দেশগুলো সাংবিধানিকভাবে একেবারে নতুন। তাদের প্রাতিষ্ঠানিক ভিত্তি যেমন আদালত বা প্রশাসন তখনও খুব একটা মজবুত হয়নি। আর অর্থনীতি ছিল পুরোপুরি কাঁচামাল নির্ভর। তারা মূলত রূপা, তামা, চিনি বা গুয়ানোর মতো প্রাকৃতিক সম্পদ রপ্তানি করত। ফলে বিশ্ববাজারে দাম একটু এদিক সেদিক হলেই তাদের অর্থনীতিতে ধস নামত এবং তারা ঋণখেলাপি হতো। আর সে সময়ে সমাজের যারা উচ্চবিত্ত বা অভিজাত শ্রেণী ছিল তারাই বিদেশি বিনিয়োগের প্রশ্নে অদ্ভুতভাবে বিভক্ত ছিল। একদল মনে করত বিদেশি বিনিয়োগ ছাড়া দেশের আধুনিকায়ন সম্ভব নয়, তাই বিদেশিদের সব রকম সুযোগ সুবিধা দেওয়া উচিত। আর অন্য দল এই বিদেশি পুঁজির আড়ালে যে রাজনৈতিক পরাধীনতা বা ইম্পেরিয়ালিজম লুকিয়ে আছে সেটাকে প্রবলভাবে ঘৃণা করত। কার্লোস ক্যালভো ঠিক এরকম একটা অস্থির রাজনৈতিক এবং বুদ্ধিবৃত্তিক পরিবেশ থেকে উঠে এসেছিলেন। 1868 সালে ফরাসি ভাষায় লেখা তার বিশাল আইনি গ্রন্থে তিনি ইউরোপের আন্তর্জাতিক আইনি সম্প্রদায়কে তাদের নিজেদের আইনি ভাষায় তাদেরই মাঠে চ্যালেঞ্জ করেছিলেন। তো কিভাবে তিনি এই চ্যালেঞ্জটা করলেন? তার এই ডক্ট্রিন মূলত দুটি খুব স্পষ্ট আইনি নীতির ওপর দাঁড়িয়ে আছে। প্রথমটি হল বিদেশি এবং নাগরিকদের সমতা বা ইকুয়ালিটি অফ ট্রিটমেন্ট। এর মানে হলো কোনো দেশে বিনিয়োগ করতে আসা বিদেশি নাগরিকরা ঠিক সেই দেশের নাগরিকদের মতোই সমান আইনি অধিকার পাবেন। এর চেয়ে এক বিন্দুও বেশি কোনো বিশেষ সুবিধা বা ভিআইপি ট্রিটমেন্ট তারা পাবেন না। মানে স্থানীয় নাগরিকরা যদি কোনো ক্ষতির জন্য ক্ষতিপূরণ না পায়, বিদেশিরাও পাবে না। ঠিক তাই। আর দ্বিতীয় নীতিটি হল স্থানীয় আইনি প্রতিকারের সমাপ্তি বা এক্সশন অফ লোকাল রেমিডিজ। অর্থাৎ যে কোনো বিবাদে বা চুক্তির বরখেলাপ হলে বিদেশি বিনিয়োগকারীকে সবার আগে স্বাগতিক দেশের নিজস্ব আদালত ব্যবহার করতে হবে। লোকাল জজদের ওপর ভরসা নেই, তাই সরাসরি নিজের সরকারের কাছে গিয়ে কূটনৈতিক হস্তক্ষেপ বা সামরিক সাহায্য চাওয়া, এই শর্টকাট রাস্তাটা চিরতরে বন্ধ করার কথাই বলা হয়েছিল এখানে। এই দুটি নীতির উপর ভিত্তি করেই পরবর্তীতে চুক্তির একটি বিশেষ শর্ত তৈরি হয়েছিল, যাকে আইনি পরিভাষায় বলা হয় ক্যালভো ক্লজ। 19 শতাব্দীর শেষভাগে এবং 20 শতাব্দীর শুরুতে বিদেশি বিনিয়োগকারী এবং ল্যাটিন আমেরিকান সরকারগুলোর মধ্যকার প্রায় প্রতিটি চুক্তিতে এই শর্তটি জুড়ে দেওয়া হতো। চুক্তির এই অংশে বিনিয়োগকারী লিখিতভাবে মেনে নিতেন যে তিনি কোনো বিবাদ হলে স্থানীয় আইনেই তার সমাধান খুঁজবেন এবং কোনো অবস্থাতেই তার নিজ দেশের সরকারের কূটনীতিক হস্তক্ষেপ দাবি করবেন না। অর্থাৎ তিনি নিজেকে আইনিভাবে ওই স্থানীয় দেশের একজন নাগরিক হিসেবেই বিবেচনা করতে রাজি হতেন। কিন্তু আন্তর্জাতিক আইনের গভীর থেকে বিশ্লেষণ করলে এখানে একটি বড় ধরনের আইনি দুর্বলতা বা স্ট্রাকচারাল ভালনারেবিলিটি চোখে পড়ে। আইনি দুর্বলতা? সেটা কেমন? পশ্চিমা শক্তিশালী দেশগুলোর আইনজীবীরা যুক্তি দেখালেন যে আন্তর্জাতিক আইন অনুযায়ী ডিপ্লোম্যাটিক প্রোটেকশন বা কূটনীতিক সুরক্ষার অধিকারটি মূলত একটি সার্বভৌম রাষ্ট্রের নিজস্ব অধিকার। আচ্ছা, এটি কোনো ব্যক্তিগত বিনিয়োগকারীর ব্যক্তিগত সম্পত্তি নয়। তাই একজন সাধারণ বিনিয়োগকারী বা কোনো প্রাইভেট কোম্পানি চুক্তিতে সই করে এমন কোনো অধিকার ত্যাগ করতে পারে না যে অধিকারটা আসলে তার রাষ্ট্রের। মানে রাষ্ট্র চাইলে হস্তক্ষেপ করতেই পারে। একদম। 20 শতাব্দীর শুরু থেকেই মার্কিন সরকার ক্রমাগতভাবে এই যুক্তি দিয়ে আসছিল। তাদের অবস্থান ছিল পরিষ্কার। কোনো আমেরিকান কোম্পানি মেক্সিকো বা ভেনেজুয়েলার সাথে চুক্তিতে ক্যালভো ক্লজে সই করলেও ওয়াশিংটনের সেই সার্বভৌম অধিকার কেড়ে নেওয়া যায় না। এই আইনি ফাঁকফোকরটিই ছিল ক্যালভো ক্লজের সবচেয়ে বড় দুর্বলতা।
এটি হয়তো সাময়িকভাবে একজন বিনিয়োগকারীকে স্থানীয় আদালতের দিকে ঠেলে দিতে পারত, কিন্তু বড় দেশগুলোর হস্তক্ষেপ করার পথ পুরোপুরি আইনিভাবে বন্ধ করতে পারত না। হ্যাঁ, শক্তিশালী দেশগুলো আসলে একটা অজুহাত খুঁজছিল কিভাবে এই ডক্ট্রিনকে পাশ কাটানো যায়। আর এখানেই চলে আসে পাল্টা যুক্তির বিষয়টা। ক্যালভো ডক্ট্রিনের সবচেয়ে বড় এবং সংগঠিত বিরোধিতা এসেছিল মূলত যুক্তরাষ্ট্রের দিক থেকে। তৎকালীন আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী এলিহু রুট এই পাল্টা যুক্তির নেতৃত্ব দিয়েছিলেন। পরবর্তীতে আন্তর্জাতিক আইনজীবীরা এবং পশ্চিমা দেশগুলো একে ইন্টারন্যাশনাল মিনিমাম স্ট্যান্ডার্ড বা আন্তর্জাতিক ন্যূনতম মানদণ্ড হিসেবে আখ্যায়িত করে। তারা ক্যালভোর ওই সমান আচরণের নীতিটাকে সরাসরি খারিজ করে দেয়। এই পাল্টা যুক্তির ভিত্তিটা কি ছিল আসলে? এই পাল্টা যুক্তির তাত্ত্বিক ভিত্তিটা বস্তুনিষ্ঠভাবে বিশ্লেষণ করা দরকার, কারণ এর ভেতরেও একটি শক্তিশালী যুক্তি লুকিয়েছিল। তাদের যুক্তিটা ছিল এমন, ধরা যাক একটি দেশ তার নিজের নাগরিকদের মৌলিক অধিকার থেকে প্রতিনিয়ত বঞ্চিত করছে, স্বৈরতান্ত্রিক আচরণ করছে বা কোনো আইনি সুরক্ষাই দিচ্ছে না। আচ্ছা, তার মানে কি এই যে ওই দেশে আসা বিদেশি নাগরিকদের সাথেও ঠিক একইভাবে খারাপ আচরণ করা যাবে? না, সেটা তো যুক্তিসঙ্গত মনে হচ্ছে না। ঠিক। দেশীয় আইন বা স্থানীয় বিচার ব্যবস্থা যেমনই হোক না কেন, আন্তর্জাতিক আইনের একটি ন্যূনতম বৈশ্বিক মানদণ্ড বা মিনিমাম স্ট্যান্ডার্ড থাকতে হবে। যদি কোনো দেশের বিচার ব্যবস্থা প্রাতিষ্ঠানিকভাবে দুর্নীতিগ্রস্ত হয়, বিচারকরা যদি সরাসরি সরকারের কথায় রায় দেন, তবে সেখানে একজন বিদেশি বিনিয়োগকারীকে স্থানীয় আইনি প্রতিকার খুঁজতে বলা মানে তো তাকে জেনে শুনে অবিচারের দিকে ঠেলে দেওয়া। পশ্চিমা দেশগুলোর মূল কথা ছিল একটি ত্রুটিপূর্ণ বা দুর্নীতিগ্রস্ত ব্যবস্থায় সবার সমান অধিকার থাকা মানেই যে ন্যায়বিচার নিশ্চিত হওয়া। বিষয়টা মোটেও তেমন নয়। ঠিক বলেছেন। এই বিষয়টা খুবই ইন্টারেস্টিং, কারণ এখানে এসে পরিষ্কার বোঝা যায় যে এই পুরো আইনি বিতর্কের আড়ালে আসলে একটা ছায়াযুদ্ধ চলছিল, নিয়ম তৈরির যুদ্ধ। একদমই তাই। বিষয়টা অনেকটা এমন দাঁড়াচ্ছে যে নিয়মটা আসলে কে তৈরি করবে, স্বাগতিক রাষ্ট্র নাকি আন্তর্জাতিক পরাশক্তি? ছিলেন তাদের অবস্থান ছিল সার্বভৌমত্ব কোনো অসীম ক্ষমতা নয়, এবং শক্তিশালী রাষ্ট্রগুলোর দায়িত্ব বা অধিকার রয়েছে একটি বৈশ্বিক মানদণ্ড কার্যকর করার। এই তাত্ত্বিক দ্বন্দ্ব কিন্তু শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ ছিল না, এর বাস্তব প্রয়োগগুলো আরও অনেক বেশি নাটকীয়। ঐতিহাসিক প্রেক্ষাপটটা ভালোভাবে বোঝার জন্য আমরা পরপর 3টি গুরুত্বপূর্ণ কেস স্টাডি নিয়ে আলোচনা করতে পারি। অবশ্যই। প্রথমটি হল 1902 থেকে 1903 সালের ভেনেজুয়েলার ঋণ সংকট। বিপুল ঋণের দায়ে জর্জরিত ভেনেজুয়েলা যখন ঋণ পরিশোধ স্থগিত করে দিল, তখন ব্রিটেন, জার্মানি এবং ইতালি মিলে ভেনেজুয়েলার বন্দরগুলোতে নৌ অবরোধ তৈরি করল। তারা রীতিমতো ভেনেজুয়েলার নৌবাহিনীর জাহাজ ধ্বংস করে দিল। এই ঘটনা পুরো ল্যাটিন আমেরিকায় বিশাল আলোড়ন ফেলে, আর এর প্রতিক্রিয়া থেকে জন্ম নেয় 1902 সালের বিখ্যাত ড্রাগো ডক্ট্রিন। আর্জেন্টিনার তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী লুইস ড্রাগো কার্লোস ক্যালভোর নীতিকে আরেকটু সুনির্দিষ্ট করে বললেন যে সরকারি ঋণ আদায় করার জন্য কখনো সশস্ত্র হস্তক্ষেপ বা সামরিক বল প্রয়োগ করা যাবে না। এই ড্রাগো ডক্ট্রিনের আন্তর্জাতিক প্রভাব ছিল ব্যাপক। এর ফলে 1907 সালে হেগ পিস কনফারেন্সে পোর্টার কনভেনশন গৃহীত হয়। বড় শক্তিগুলো চুক্তিতে মেনে নেয় যে কেবল ঋণের কারণে সামরিক শক্তি প্রয়োগ ঠিক নয়। এটা ছিল ক্যালভোর আইনি লড়াইয়ের একটা বিশাল স্বীকৃতি। তবে এই 1907 সালের পোর্টার কনভেনশনটিকে একটি পূর্ণাঙ্গ বিজয় হিসেবে দেখলে বোধহয় ভুল হবে। একে আংশিক বিজয় বলাটাই বেশি যুক্তিসঙ্গত। হ্যাঁ, কারণ এই চুক্তির ভেতরে বড় শক্তিগুলো খুব চালাকি করে একটি মারাত্মক ফাঁকফোকর বা ব্যাকডোর রেখে দিয়েছিল। ব্যাকডোরটা কি ছিল? চুক্তিতে বলা হয়েছিল বলপ্রয়োগ কেবল তখনই নিষিদ্ধ হবে যদি ঋণগ্রস্ত দেশ আন্তর্জাতিক সালিসি বা আরবিট্রেশন মানতে রাজি থাকে। মানে কোনো দেশ যদি বলে যে আমরা আন্তর্জাতিক সালিসি মানব না, আমাদের দেশের আদালতেই বিচার হবে, তখন কিন্তু তাদের উপর আক্রমণ করাটা বৈধ হয়ে যেত। ঠিক তাই। যারা সালিসি মানতে অস্বীকার করবে তারা এই চুক্তির কোনো আইনি সুরক্ষা পাবে না। ল্যাটিন আমেরিকান কূটনীতিকরা এতে তীব্র অসন্তোষ প্রকাশ করেছিলেন, কারণ এর মাধ্যমে বড় শক্তিগুলোর জন্য জোর খাটানোর একটা রাস্তা খোলাই ছিল। তারা চাইলেই বলতে পারত যে ওই দেশটি সালিসি মানছে না, তাই আমরা আক্রমণ করছি। এরপর দ্বিতীয় গুরুত্বপূর্ণ উদাহরণটি আসে 1937 সালে। বলিভিয়ার সরকার যখন স্ট্যান্ডার্ড অয়েল কোম্পানির সম্পত্তি জাতীয়করণ করে, তখন তারা ঠিক এই ক্যালভোর যুক্তিটাই ব্যবহার করেছিল। আর সবচেয়ে বড় ধাক্কাটা আসে তৃতীয় উদাহরণে, 1938 সালে মেক্সিকোর তেল কোম্পানি জাতীয়করণের ঘটনা। মেক্সিকোর 1917 সালের সংবিধানেই বলা ছিল যে মাটির নিচের যাবতীয় সম্পদের ওপর সম্পূর্ণ জাতীয় মালিকানা থাকবে। এরপর 1938 সালে মেক্সিকোর প্রেসিডেন্ট লাজারো কার্দেনাস যখন বিদেশি তেল কোম্পানিগুলোকে পুরোপুরি জাতীয়করণ করার ঘোষণা দিলেন, তখন তার আইনি যুক্তি সরাসরি ক্যালভোর কাঠামো থেকেই নেওয়া হয়েছিল।
তিনি একদম স্পষ্টভাবে বলেছিলেন মেক্সিকোর দেশীয় আইনই সবার ওপরে এবং বিদেশি বিনিয়োগকারীরা মেক্সিকোর বিচার ব্যবস্থার অধীনে থাকতে চুক্তির মাধ্যমেই রাজি হয়েছিল। স্বাভাবিকভাবেই এর প্রতিবাদে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের তেল কোম্পানিগুলো প্রবল চাপ সৃষ্টি করে। তাদের সরকারও তীব্র আপত্তি জানায়। পরিস্থিতি প্রায় যুদ্ধের কাছাকাছি চলে গিয়েছিল। কিন্তু ঠিক সেই সময়ে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট একটা ভিন্ন কৌশল নেন। সামনেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এই সময় ল্যাটিন আমেরিকায় নিজেদের মিত্র প্রয়োজন। তাই তিনি গুড নেবার পলিসি বা সুপ্রতিবেশী নীতির অধীনে সামরিক হস্তক্ষেপ থেকে বিরত থাকেন। শেষ পর্যন্ত ক্ষতিপূরণের মাধ্যমে মেক্সিকোর ওই জাতীয়করণ টিকে যায়, যা ছিল গানবোট ডিপ্লোম্যাসির কফিনে একটা বড় পেরেক। আকালে একটা বিকল্প ইতিহাস বা কাউন্টার ফ্যাকচুয়াল বিশ্লেষণের সুযোগ তৈরি হয়। বিষয়টা একটু ভেবে দেখা দরকার। যদি ক্যালভো ডক্ট্রিন একেবারেই না থাকত, তাহলে বিংশ শতাব্দীর রাজনৈতিক ও আইনি চিত্র ঠিক কেমন হতো? সেটা কিন্তু বেশ ভয়াবহ হতে পারত। হ্যাঁ, এটা খুব জোর দিয়ে বলা যায় যে 1902 সালের ভেনেজুয়েলা অবরোধ হয়তো একটি চূড়ান্ত আইনি নজির হয়ে দাঁড়াত। এটি প্রমাণ করত যে ঋণের বিবাদ মানি সামরিক ব্যবস্থা একেবারে বৈধ। মেক্সিকোর 1938 সালের তেল জাতীয়করণ হয়তো কোনো রাজনৈতিক বা আইনি ভিত্তি পেত না, এবং হয়তো বিদেশি তেলের একচেটিয়া অধিকার মেক্সিকোতে আরও কয়েক দশক টিকে থাকত। আরও বৃহৎ পরিসরে দেখলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে যখন এশিয়া ও আফ্রিকার অনেক দেশ স্বাধীন হল এবং 70-এর দশকে নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার বা NIEO এর মাধ্যমে প্রাকৃতিক সম্পদ জাতীয়তাবাদের যে বিশাল ঢেউ উঠেছিল, তার আইনি বা বুদ্ধিবৃত্তিক ভিত্তি একেবারেই দুর্বল হতো। এমনকি 1904 সালে মার্কিন প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট যে রুজভেল্ট কোরোলারি ঘোষণা করেছিলেন, যাতে বলা হয়েছিল ল্যাটিন আমেরিকান কোনো দেশ ঋণ শোধে ব্যর্থ হলে আমেরিকার সেখানে হস্তক্ষেপ করার অধিকার আছে, সেটিও হয়তো এতটা ঘটাগড়ে ঘোষণা করার প্রয়োজন পড়ত না। ঠিক, যদি না ক্যালভোর আইনি যুক্তিগুলো আন্তর্জাতিক অঙ্গনে এরকম প্রবল চাপ সৃষ্টি করত। এই ঐতিহাসিক লড়াইয়ের ব্যাপারটা কিন্তু শুধু 19 শতক বা 20 শতকের মাঝামাঝি সময়েই সীমাবদ্ধ নেই, বর্তমান যুগেও এর প্রাসঙ্গিকতা সমানভাবে প্রবল। বিশেষ করে 90-এর দশক থেকে আমরা আন্তর্জাতিক অর্থনীতিতে একটা বড় পরিবর্তন দেখতে পাই। সেটা হলো দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি বা বাইল্যাটারাল ইনভেস্টমেন্ট ট্রিটি, সংক্ষেপে BIT এর একটি বিশাল বৈশ্বিক নেটওয়ার্কের উত্থান। এই চুক্তির মাধ্যমে কিন্তু ঠিক ক্যালভো ডক্ট্রিনের উল্টো কাজটি করা হয়েছে। চুক্তির ফলে বিদেশি বিনিয়োগকারীরা স্বাগতিক দেশের স্থানীয় আদালত এড়িয়ে সরাসরি আন্তর্জাতিক সালিসি ট্রাইব্যুনালে মামলা করার সুযোগ পেয়ে যায়, যেমন বিশ্ব ব্যাংকের সাথে যুক্ত ICSID-তে। বিষয়টা এমন যে কোনো বিদেশি কোম্পানি যদি মনে করে স্বাগতিক দেশের কোনো নতুন আইনের ফলে তাদের মুনাফা কমে যাচ্ছে, তারা সরাসরি ওয়াশিংটনে গিয়ে ওই দেশের সরকারের বিরুদ্ধে মামলা ঠুকে দিতে পারে। ওই দেশের সুপ্রিম কোর্টও তাদের যাওয়ার প্রয়োজন পড়ে না। অর্থাৎ যে কাঠামোর বিরুদ্ধে কার্লোস ক্যালভো সারাজীবন লড়াই করেছিলেন, চুক্তির মোড়কে ঠিক সেই পুরনো কাঠামোকেই আবার ফিরিয়ে আনা হয়েছে। আর ঠিক এই কারণেই আমরা বর্তমান বিশ্বেও এই আইনি কাঠামোর বিরুদ্ধে একটি আধুনিক প্রতিরোধ দেখতে পাচ্ছি, যা ক্যালভোরির প্রতিধ্বনি। উদাহরণ হিসেবে ভারতের 2016 সালের দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি সংশোধনের কথা বলা যেতে পারে। ভারত যখন দেখল এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালগুলোতে তাদের একের পর $1 বিলিয়ন মামলার সম্মুখীন হতে হচ্ছে, তখন তারা পদ্ধতিগতভাবে তাদের সমস্ত চুক্তিগুলো নতুন করে সাজালো। নতুন মডেলে তারা বিদেশি বিনিয়োগকারীদের ভারতীয় আদালত এড়িয়ে সরাসরি আন্তর্জাতিক সালিসিতে যাওয়ার সুযোগ অনেকাংশেই বাতিল করে দিল। তাদের যুক্তিগুলো শুনলে মনে হবে যেন কার্লোস ক্যালভো নিজেই কথা বলছেন। বিদেশিদের জন্য সমান আচরণ, স্থানীয় আইনি প্রতিকারের ব্যবহার এবং বিদেশি পুঁজির জন্য কোনো বিশেষ VIP সুবিধা নয়। শুধু ভারত নয়, দক্ষিণ আফ্রিকা, ইন্দোনেশিয়া, বলিভিয়া এবং ভেনেজুয়েলার মতো দেশগুলো একই পথে হেঁটেছে বা তাদের পুরনো চুক্তিগুলো বাতিল করেছে। এটি পরিষ্কারভাবে প্রমাণ করে যে ক্যালভোর যুক্তি কেবল ল্যাটিন আমেরিকার 19 শতাব্দীর কোনো নির্দিষ্ট রাজনৈতিক ঐতিহ্যের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি একটি চিরন্তন বৈশ্বিক প্রাসঙ্গিকতা ধারণ করে। এই বিষয়গুলো শুধু আইনি বইয়ের পাতাতেই আটকে নেই, সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও এর ব্যাপক প্রভাব রয়েছে। একটি দেশের সরকার যখন $বিলিয়ন সালিসি মামলার ভয়ে থাকে, যাকে রেগুলেটরি চিল বলা হয়, তখন জনকল্যাণমূলক অনেক সিদ্ধান্ত নিতেই তারা দ্বিধায় ভোগে। এর প্রভাব পড়ে পরিবেশ রক্ষার জন্য নতুন আইন করতে গেলে, সাধারণ মানুষের জন্য ওষুধের দাম নির্ধারণে বা কয়লা বিদ্যুৎ বন্ধ করে ক্লিন এনার্জি বা জ্বালানি নীতি গ্রহণে। যেমন কোভিডের সময়ে উন্নয়নশীল দেশগুলোতে পশ্চিমা ওষুধ কোম্পানিগুলোকে কম দামে পেটেন্ট লাইসেন্স দিতে বাধ্য করা যাবে কিনা, এই বিতর্কের মূলে ছিল সেই একই প্রশ্ন।
রাষ্ট্রের সার্বভৌম নিয়ন্ত্রণ বনাম বিদেশি বিনিয়োগকারীর সুরক্ষা। আবার 2010-এর দশকে হুগো চাভেজ যখন ভেনেজুয়েলার তেল খাত জাতীয়করণ করেছিলেন, তখন তিনিও ঠিক এই সার্বভৌম সম্পদের যুক্তি ব্যবহার করেছিলেন, যার ফলে বিশ্বজুড়ে তেলের সরবরাহ ব্যবস্থায় এবং দামে বিশাল প্রভাব পড়েছিল। অর্থাৎ এই আইনি কাঠামো নির্ধারণ করে দেয় আমাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সিদ্ধান্ত। আইনি দৃষ্টিকোণ থেকে পুরো বিষয়টিকে সারসংক্ষেপ করলে বলা যায়, ক্যালভো ডক্ট্রিনের এই দীর্ঘ লড়াইয়ের কিছু ক্ষেত্রে জয় হয়েছে এবং কিছু ক্ষেত্রে পরাজয়। এটি রাষ্ট্রীয় আচরণের আনুষ্ঠানিক ক্ষেত্রগুলোতে জিতেছে, যেমন প্রাকৃতিক সম্পদের ওপর জাতীয়করণের অধিকার, বিদেশি পুঁজি নিয়ন্ত্রণের আইনি অধিকার এবং কেবল ঋণ আদায়ের জন্য যুদ্ধজাহাজ পাঠানোর নীতিকে সম্পূর্ণ বেআইনি প্রমাণ করা। এগুলো সবই আজকের আধুনিক আন্তর্জাতিক আইনে সর্বজনীনভাবে স্বীকৃত। কিন্তু এটি হেরে গেছে চুক্তির কাঠামোর কাছে। বিংশ শতাব্দীর শেষের দিকে এসে ওই যে দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তিগুলো হলো, সেগুলো বিদেশি পুঁজির জন্য সেই বিশেষ অধিকারগুলোকেই আইনি মোড়কে আবার ফিরিয়ে এনেছে, যা মুছে ফেলাই ছিল ক্যালভোর অন্যতম প্রধান লক্ষ্য। আইনি কাঠামো ক্ষমতার এই অসমতাগুলোকে কখনোই রাতারাতি বা পুরোপুরি মুছে ফেলতে পারে না, বরং এটি ক্ষমতার এই অসমতাগুলোকে একটি নির্দিষ্ট পথে পরিচালিত করে বা রাজনৈতিক বাধা তৈরি করে। উন্নয়নশীল দেশগুলোর জন্য আন্তর্জাতিক বিনিয়োগের ক্ষেত্রে সার্বভৌম সমতা অর্জনের এই লড়াইটা তাই আজও শেষ হয়নি। আজকের এই বিস্তারিত আলোচনা থেকে আমরা 3টি প্রধান শিক্ষণীয় বিষয় খুব স্পষ্টভাবে মনে রাখতে পারি। প্রথমত, ক্যালভো ডক্ট্রিন কিন্তু কখনোই বিদেশি বিনিয়োগের বিরোধী ছিল না। এটি ছিল বিদেশি বিনিয়োগের বিশেষ সুবিধার বা এক্সট্রা প্রিভিলেজের বিরোধী। দ্বিতীয়ত, এই পুরো লড়াইটি কোনো সামরিক বা অস্ত্রের লড়াই ছিল না। এটি ছিল বুদ্ধিবৃত্তিক এবং আইনি লড়াই, যার মূল লক্ষ্য ছিল আন্তর্জাতিক আইনের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমে দুর্বল রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করা। তৃতীয়ত, এই ডক্ট্রিন কালের গর্ভে হারিয়ে যায়নি। আজকের দিনেও এটি সমানভাবে প্রাসঙ্গিক। একদমই তাই। আজকের আলোচনা শেষ করার আগে একটি আগ্রহোদ্দীপক বিষয় নিয়ে ভাবা যেতে পারে। আজকের পুরো আলোচনায় আমরা ভৌত সম্পদ যেমন খনিজ তেল বা বিদেশি পুঁজির ওপর রাষ্ট্রের সার্বভৌমত্ব নিয়ে কথা বললাম, কিন্তু আজকের এই আধুনিক ডিজিটাল পৃথিবীর কথা যদি একটু ভাবা যায়, যেখানে বিদেশি বড় বড় টেক জায়ান্টগুলো বিনা বাধায় বিভিন্ন দেশের নাগরিকদের কোটি কোটি ব্যক্তিগত ডেটা প্রতিনিয়ত সংগ্রহ করছে, ঠিক সেখানে এই ডেটার ওপর রাষ্ট্রের সার্বভৌমত্ব বা ডেটা সভারেনিটি কিভাবে নিশ্চিত হবে? 19বিংশ শতাব্দীর কার্লস ক্যালভোর সেই স্থানীয় আইনের প্রাধান্যের নীতি কি আজকের এই সীমাহীন সাইবার জগতেও একটি নতুন রূপ নিয়ে ফিরে আসতে পারে? বিষয়টা নিয়ে কিন্তু আরও গভীরভাবে পড়াশোনা করার এবং ভাবার বিশাল সুযোগ রয়েছে। অবশ্যই। আজ তাহলে এ পর্যন্তই।